আমার নাম রনি আহমেদ, বাড়ি টাঙ্গাইল কালিহাতি। এই ঘটনাটি 1991 সালের জুন মাসের 9 থেকে 10 তারিখের ঘটনা। আমার বয়স তখন 5 বছর। এই ঘটনাটি আমি আমার মায়ের কাছে অনেকবার শুনেছি। আমার সেজু চাচা আমাদের সাথে থাকতেন, তখন উনি বেকার, বিয়ে করেননি। বেকারদের সমাজে অনেক অবহেলা করা হয়, কিন্তু আমার বাবা মা কখনো আমার চাচাকে কিছু বলতেন না। কিন্তু আমার দাদা খুব রাগ করতেন, কারণ অনেক জায়গা জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন আমার চাচাকে ব্যবসা করার জন্য। কিন্তু বারবার আমার চাচা ব্যবসায় লোকসান করতেন। একদিন আমার দাদা ঢাকায় বেড়াতে আসলেন। রাতে সবাই একসাথে খেতে বসলো। তখন আমার দাদা মনে অনেক কষ্ট নিয়ে বললেন, আর কতদিন ভাইয়ের উপর বসে খাবি? কিছু করতে না পারিস, গলায় দড়ি দিয়ে মর। সেই থেকে আমার চাচার মন খারাপ করে থাকতো সব সময়। দাদা চলে গেলেন 2 দিন পর। আমার চাচার পাশের ফ্ল্যাটে রাতে তাস খেলতেন। সেই দিন রাতে আমার মা ভাত খেতে বললেন, চাচা খাবে না বলে পাশের ফ্ল্যাটের তাস খেলতে চলে গেলেন। প্রতিদিনের মতো মা দরজা না লাগিয়ে চাপিয়ে দিয়ে ঘুমাতে চলে গেলেন। রাতের তখন ঠিক 2টা বাজে। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আমার চাচা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর মায়ের একটা শব্দে ঘুম ভেঙে যায়। দেখে চাচার ঘরের লাইট জ্বলছে। তখন মা দরজার উপর ভেন্টিং দিয়ে দেখার চেষ্টা করলেন। ভেন্টিলেটর দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। দরজা আওয়াজ করলো, কোনো সাড়া পেল না। মা আমার বাবাকে ডাকলেন। বাবা উঠে দেখলেন ফ্যানের সাথে দড়ি ঝুলছে। তাড়াতাড়ি বাবা মাকে বলল পাশের ফ্ল্যাট থেকে লোকজনকে ডেকে নিয়ে আসতে। মা ডেকে নিয়ে আসলো। সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলো। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আমার চাচার মৃতদেহটা ফ্যানের সাথে ঝুলছে। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। তবু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার বাবা ডাক্তারের খুঁজে গেলেন অনেক রাত। তারপর এত ঝড় বৃষ্টি, সব ঔষধের দোকানগুলো বন্ধ ছিল। অনেক কষ্ট করে একটা দোকানের অনুরোধ করে একজন ডাক্তারের ব্যবস্থা করে নিয়ে এলেন। তিনি এসে আমার চাচাকে মৃত ঘোষণা করলেন। আমার বাবা মা কান্না করছেন ঘরের ভেতর, অনেক লোকজন। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে চাচার রুমে গিয়ে দেখি তাকে বিছানায় চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। কেউ আমাকে কিছু বলছে না। পাশের এলাকাতে আমার খালার বাসা, তাদের খবর দেওয়া হলো। তারা আসলো এবং আমাকে তাদের সাথে নিয়ে গেলেন। আমাদের গ্রামের বাড়িতে খবর পাঠানো হলো। আমার অন্য চাচারা ঢাকায় চলে এলো। লাশ পোস্টমর্টমের জন্য পুলিশ নিয়ে গেলেন। 2 দিন পর লাশ ও রিপোর্ট দিয়ে দিলেন। আমরা সবাই লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছাতে রাত 2টো বেজে গেল। লাশ রাখার জন্য উঠান খালি করে রাখা হয়েছে। গিয়ে দেখলাম আলোর ব্যবস্থা করা হয়েছে। আমার দাদিকে ধরে রাখা হয়েছে। সে কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলছে। বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আমি তেমন কিছুই বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে। সকালে পারিবারিক গুরুস্থানে আমার চাচাকে কবর দেওয়া হলো। 2 দিন পর মিলাদ দিয়ে আমরা ঢাকায় চলে আসলাম। কিন্তু ঢাকায় আসার পর আমার মা ঘরে একা থাকতে পারতেন না। তার কাছে মনে হতো আমার চাচা তার সাথে হাঁটছে, কথা বলছে, বসে থাকছে, আবার দেখতে পাচ্ছে সে ফ্যানের সাথে ঝুলছে। মা খুব ভয় পেত। আমার নানা বাড়ি থেকে আমার মামা, নানা আরও অনেক আত্মীয়রা আমাদের বাসায় বেড়াতে আসলেন। তারপরও আমার মা খুব ভয় পেত। সবাইকে নিয়ে মা এক ঘরে ঘুমোতেন। যে রুমে চাচা ফাঁসি দিয়েছে সে রুমে আমার নানা একা থাকতেন। বাকিরা সবাই খাটের পাশে ফ্লোরে বিছানা করে ঘুমোতো। 2 থেকে 3 দিন পর গভীর রাতে সবাই ঘুমে আছে। মামা তখন ঘুমায়নি, নিজের বিছানায় শুয়ে আছে। মামা দেখে ঘরের দরজা অটোমেটিক খুলে গেল। একটা কালো উলঙ্গ লম্বা একটা লোক ঘরে প্রবেশ করলো। মামা চিৎকার করতে পারছে না। উলঙ্গ বলতে বলতে একদম পুরোপুরি উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় ছিল না। সেই কালো লোক হেঁটে চাচার রুমে চলে গেল।
সেই ঘরে আমার নানা একা ঘুমিয়ে আছে। একটু পরে লোকটি ওই ঘর থেকে বেরিয়ে এলো। মামা ভয়ে চিৎকার করতে লাগলো। তখন সবাই ঘুম থেকে উঠে পড়লো, শুধু মা আবছার মতো কিছু একটা দেখতে পেয়েছিলেন। মামা তখন ভয়ে খুব জ্বর উঠে এবং পেটে ব্যথা শুরু হয়ে যায়। জ্বর একটু কমলে তখন মামার কাছ থেকে সব ঘটনা শুনল। সবার মনে 3টি প্রশ্ন থেকে গেল, সে কে ছিল, কিভাবে দরজা খুললো, বাহির থেকে ভেতরে প্রবেশ করলো, কেনই বা এসেছিল। সেদিন রাতে আমার মায়ের কথায় সবাই সাথে সাথে ঘর থেকে বাহির হয়ে খুঁজেছে, কিন্তু চোখের পলকে সে উধাও হয়ে গিয়েছে। পরে মসজিদের ইমামের কাছে গিয়ে আমার নানা এবং আমার বাবা সবকিছু খুলে বললেন। ওই উলঙ্গ লোকটি যদি কোনো ক্ষতি করার ইচ্ছে হতো তাহলে সেদিন সে ক্ষতি করতে পারত, আর যদি ভালো কিছু বলতে আসতো সে কাউকে বলতে পারত, কিন্তু তাও সে বলেনি। এটি সকলের অজানা থেকে গেল। পরের দিন বাসায় মিলাদ পড়ানোর জন্য কয়েকদিন পর বাসায় লিফট করে অন্য জায়গায় চলে যায়। একটি কথা অবশ্যই বলা হয়নি, চাচার ফাঁসি দেওয়া লাইলনের দড়িটা খুলে টেবিলের উপর রাখা হয়েছিল, সেটা আর পাওয়া যায়নি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল ঘটনা। আর ঘটনাটি আমাকে পাঠিয়েছিলেন রনি আহমেদ। ধন্যবাদ অবশ্যই আপনাকে এরকম দারুণ একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের যে গেস্টরা আছেন তাদের কাছে। তো চলেন তাদের কাছ থেকে ঘটনাগুলি শুনবো। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা জিমেইলে চলে যান, সেখান থেকে মেইল করুন fflitu@gmail.com। তো আজকে আমাদের সঙ্গে একজন গেস্ট রয়েছেন, চলুন তার কাছে গিয়ে তার ঘটনাটা শোনা আসি, তার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন। ভাইয়া, কোথায় গেছেন, আপনার নামটা? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রানা আহমেদ। আমি আমার জায়গাটার নাম একটু গোপন রাখতেছি, কারণ একটু সমস্যা আছে, সেই জন্য আমি আসলে জায়গাটার নাম বলতে পারতেছি না। তার জন্য আমি তো দর্শকের কাছে দুঃখিত। জি আচ্ছা। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটা রিয়েল ঘটনা, যেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি যেখানে থাকি মোটামুটি গ্রামই বলা যায়, গ্রাম শহর মানে দুইটার মাঝামাঝি আর কি। তো এটা আমার সাথে ঘটে যাওয়া প্রায় ঘটনাটা 2 বছর আগের বা 2-2.5 বছর আগের ঘটনা, বেশি দিন না। তো আমাদের এলাকার পাশের এলাকায় একটা মার্ডার হয়। তো আমরা অনেকেই সেখানে গেছি, যেহেতু পাশের এলাকায়, বেশি দূরে না। আচ্ছা। যাওয়ার পরে আপনার দেখলাম আসলে তাকে মারা হয়েছিল গলা কেটে। তো এটা দেখে আমি মানে আতঙ্কিত হই নাই, স্বাভাবিকই ছিলাম, কারণ অনেকজন দেখতেছিল, আমিও তার পাশে গিয়ে দেখছি। তো ওইখান থেকে দেখে আসার পরে তার লাশ দাফন হয়ে গেছে। তার ঠিক 2 থেকে 3 দিন পর হঠাৎ করে আমি একটা কাজে যাই আমার এলাকার বাইরে, কিন্তু যে এলাকায় মার্ডার হয়েছে সেই এলাকায় নয়, অন্য একটা এলাকায় একটা কাজে যাই। তো কাজে যাওয়ার পরে কাজটা আমার করতে খুব দেরি হয়ে যায় মানে রাত হয়ে যায়। তো রাতে যখন 10টা 10:30 বাজে তখন আমার কাজ শেষ হয়। তো আমি বাসায় চলে আসতে চাইছি, কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট আমাকে বলতেছে যে ভাই কাজটা কমপ্লিট করে তারপরে যান, দরকার হয় আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। তো আমি ওনার উপরে ভরসা করে কাজটা শেষ করে, আমি যখন কাজটা শেষ করেছি তখন রাত্রি 12:30 বাজে। তো 12:30টার সময় আমাদের এদিকে যাওয়ার জন্য কোনো গাড়ি থাকে না, রিক্সা বা অটো রিক্সা কোনো কিছু থাকে না। তো আমি তখন আমার ক্লায়েন্টকে বললাম যে ভাই আমাকে একটু তাহলে নামাই দিয়ে আসেন। তো হঠাৎ করে আমার সেই ক্লায়েন্টটা অসুস্থ হয়ে যায়, যার কারণে সে আর আমাকে পৌঁছে দিতে যায় না। তো আমি তখন খুব সাহস করি, কারণ আমি তো তেমনটা ভয় পাই না। তো খুব সাহস করে আমি ওনার বাসা থেকে বের হয়ে যাই এবং রাস্তায় হাঁটতে হাঁটতে এগোতে থাকি। তো অনেক দূর আসার পরে মোটামুটি আমার বাসার মানে কাছাকাছি আর কি, কিছুটা দূরে, মানে
1 কিলোমিটার দূরে আছি আর কি। ওই সময়টা ওইখানে আসছি, আসার সময় দেখি মানে আমাদের ওইখানে ওই রাস্তার পাশে একটা বট গাছ আছে, এটা কি মেন রোডের সাথে? মেন রোডের সাথে বট গাছ আছে। তো ওই গাছটা আসলে আগে থেকেই জানতাম, শুনতাম যে মানুষ নাকি নানান ধরনের মানে অনেক কিছু দেখতো বা জানে। তো আমার ওইদিকে কোনো ইয়া ছিল না, মানে ওগুলা নিয়ে কোনো বিশ্বাস ছিল না, আমি ওইগুলা কখনো বিশ্বাস করতাম না। তো হঠাৎ আসার সময় মানে ওই বট গাছটার মানে কাছাকাছি আসার একটু আগে হঠাৎ আমার না দুঃখিত, মানে তার কিছু আগে হঠাৎ করে আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে সামনের দিক কেউ একজন যাচ্ছে। তো রাস্তা ক্রস করে রাস্তার অপোজিটে যাচ্ছে। তো অপোজিটে একটা গলি আছে, মানে বাসায় যাওয়ার জন্য একটা গলি আছে। তো আমার কাছে মনে হচ্ছে মানে মানে একটু সন্দেহ সন্দেহ লাগলো। তো সন্দেহ সন্দেহ লাগার পরে আমি একটু দৌড়ে একটু তাড়াহুড়া করে মানে সামনের দিকে আগালাম। আগায় সেরা মানুষটা যে আমার সামনে দিয়ে ক্রস করলো, ক্রস করার সময় আমি দেখলাম যে ক্রস করলো, কিন্তু আমি একটু দ্রুত যাওয়ার পরে ওই মানুষটাকে আর পেলাম না। যে গলি দিয়ে মানুষ যাতায়াত করে, গলিটা আপনার পুরোটা গলি আমি মানে আর কি দেখলাম, ভালো করে দেখলাম, কিন্তু ওইখানে কেউ ছিল না। তো তখন আমি ভাবলাম হয়তো বা ছিল, হয়তো তাড়াহুড়া করে চলে গেছে, ওইটাকে আমি তেমনটা মাথায় রাখি নাই। তো না রেখে আমি আর কি এগিয়ে যাচ্ছি। তো ওই যে বট গাছটা ওইখানে মানে বট গাছটার কাছাকাছি চলে আসছি, চলে আসার মানে সময় মানে হঠাৎ করে আমার মানে কেমন জানি আর কি একটু বেশি মানে নার্ভাস ফিল লাগতেছিল, যে কারণ কিছুক্ষণ আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যদিও আমি পুরোপুরি বিশ্বাস করতেছিলাম না, আমি নিজেকে মানে কনফিডেন্স দিছিলাম যে না ওইটা কিছু না, হয়তো মানুষ, তারপরও কিন্তু কেন জানি আবার আমার হঠাৎ করে মনে হচ্ছে না আমি এটা কি দেখলাম বা কেমন এটা এমন হলো কেন। তো যাই হোক কিছু দূর এভাবে আগালাম। তো বট গাছটার কাছাকাছি যখন আসছি তখন আমার মনের ভিতর ভয় ঢুকে গেছে, তখন আমি মানে মোটামুটি ভয় পাচ্ছি আর কি। তো আমি ভাবতেছি কি করবো, আমি কি এখন এখান থেকে দৌড়াবো না হেঁটে যাব। তো এইসব চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আমি মানে আস্তে আস্তে বট গাছটা মানে পার হচ্ছে। বট গাছটা পার হওয়ার পরেই হঠাৎ করে একটা মানে আবার আমার সামনে দিয়ে একটা লোক যাচ্ছে। তো যখন লোক যাচ্ছে মানে ওই সময়টাতে কিন্তু আসলে লোক চলাচল করে না গ্রাম এলাকায়, কিন্তু এত রাতে কিন্তু মানে সাইড মানে বাহিরের সাইডে কিন্তু লোক থাকে না, মানে যদি দোকানপাট থাকে সেখানে হয়তো বা লোক থাকে, কিন্তু মানে সম্ভবত 1:15টার দিকে। হ্যাঁ, তো এত রাতে তো কোনো মানুষ তো রাস্তাতে তো না, আমাদের এদিকে তো মোটামুটি গ্রাম। তো ওই সময় মানে যেই জায়গাটায় আমি দেখছি সেই জায়গাটায় আসলে মানুষ থাকার কথা না। তো তারপরেও আমার মনে মনে ভাবতেছি হয়তো বা মানুষ থাকতেই পারে। তো আমি কিছু দূর যখন মানে সামনের দিকে গেলাম, সামনের দিকে হঠাৎ করে আমি দেখতেছি যে মানে মানুষটা নাই, মানে হঠাৎ করে মনে দেখতেছি। আচ্ছা, এই মাত্র দেখলেন আপনি? হ্যাঁ, আবার হঠাৎ করে দেখতেছি যে আমি মানুষটা নাই। তার কিছুক্ষণ পরে আমি হুট করে আমার চোখের সামনে ভেসে উঠছে, মানে এমনভাবে ভেসে উঠছে আমি যে মানুষটাকে দেখলাম। তখন আমার মনে হচ্ছে যে আমি যে মানুষটাকে দেখছি, কিন্তু সেই মানুষটা তো মানে এই যে গলাটা আমরা মানে সচরাচর যেটা আমাদের লাগানো থাকে সব সময় ঘাটটা, কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছে যে না, এই লোকটা তো ঘাটটা লাগানো ছিল না, ফাঁকা ছিল। মানে এমন হয়েছে বিষয়টা যে আপনার কি বলবো আর কি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি উপরে, মানে ঘাড় থেকে উপরে মাথা, ঘাড় নাই, মানে ঘাড় কাটা। তো তখন আমার হঠাৎ করে ওইটা দেখার পরে মানে যখন এটা মনে হয়েছে, আমি পিছন দিকে আবার তাকাইছি, পিছন দিকে তাকাই দেখি যে না, মানে ওইরকম নাই, কেউই নাই। বাট আমার তখন চোখের মধ্যে ভাসতেছে যে আমি ওই লোকটাকে যে দেখছি, ওই লোকটার মাথা মানে ঘাড় থেকে আলাদা। তখন আমার অবস্থা এতটা খারাপ হয়েছে, মানে বুঝে বলতে পারবো না। আমার মানে আমি খুবই ভয় পাইতেছিলাম, এমন ভয় পাইতেছিলাম যেটা আসলে কাউকে যে বলবো এটাও না। তবে হ্যাঁ, ওই আমার শুধু মনের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আমি আসি যে যদি কিছু হয়, তার একটু সামনে কিছু বাড়ি আছে, আমি যদি এখান থেকে যদি জোরে চিৎকার করি হয়তো বা বাড়ি থেকে কেউ বের হয়ে আসবে, মানে বাসা থেকে কেউ বের হয়ে আসবে। আমার এটা কনফিডেন্স দিচ্ছি আমি মনের মধ্যে যে আমি যদি চিৎকার দিই তাহলে কেউ একজন বের হয়ে আসবে। তো এইভাবে কিছু দূর আমি আগানোর পরে ওই বাসাগুলো যখন আমি ক্রস করার পরে তখন মানে আমি আবার ওই টেনশনটা আমার মাথায় বারবার আসতেছে যে আমি কি দেখলাম, এটা কি দেখলাম। তো
আমি যেখানে ছিলাম, যেখানে আমার মনে হলো, ওইখান থেকে কিছু দূর আমাদের এলাকার মোড়, কিছু দূর মানে কিছু দূর পরে মোড় আছে, মানে যেখানে দোকানপাট থাকে আর কি সচরাচর। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা দোকান খোলা, একটা দোকান খোলা। আমার কাছে এমন মনে হইতেছে একটা দোকান খোলা, মানে আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, দোকান একটা খোলা আছে হয়তো বা। কিন্তু মানে আবার ভয় পাচ্ছি যে যদি না খোলা থাকে, মানে বিষয়টা এমন হচ্ছে যে রাস্তার পাশে যে আপনার ওই বিদ্যুতের যে খুঁটিগুলা থাকে, ওই খুঁটিতে কিন্তু মানে পৌরসভা থেকে বা ইউনিয়ন থেকে কিন্তু বাতি লাগায়, হ্যাঁ বাতি লাগানো থাকে। তো ওই বাতিটা আপনার কোনো একটা দোকানের শাটারে গিয়ে পড়ছে। আমার কাছে মনে হইতেছে যে না, দোকানের শাটারটা খোলা। মানে আমি মানে ভয়ও পাচ্ছি, আবার নিজে কনফিডেন্স দিচ্ছি বা সাহস যোগাচ্ছি যে শাটার তো একটা খোলা আছে। তো মানে কি বলবো, কিন্তু আমি বিশ্বাস করবেন না, আমার মানে সামনের দিকে যে পা ফেলবো আমার ওই শক্তিটা নাই আসলে। এটা হওয়ারই কথা। এমন একটা অবস্থায় পড়ছি আমার, মানে টোটালি মাথা, মানে খুব খারাপ অবস্থা, আমি পা ফেলতে পারছি না, মানে সামনে যাব কিভাবে। হ্যাঁ, তারপরেও আমি সেন্সলেস হই না, এবং আমার মাথার মধ্যে একটাই শুধু চিন্তা যে না, ওই দোকানটা মেবি খোলা। তো এইভাবে আমি কিছু দূর আগালাম, যখন আমি মুড়ে আসলাম, ফাইনালি দেখলাম যে আসলেও মুড়ের দোকানটা খোলা না। তখন যা দেখলেন এটা ভুল। মানে আমি এতক্ষণ চিন্তা করলাম যে খোলা, কিন্তু আসলেও খোলা না। পরে দেখলাম ওই যে লাইটের আলোটা শাটারের উপরে পড়েছে, আমার কাছে মনে হচ্ছে ওটা খোলা। তো আমি তো তখন আরো ভয় পেয়ে গেলাম। তার মধ্যে একা, এত রাতে একা, কেউ নেই, মুড়ের দোকানগুলো সব বন্ধ, একটা মানুষ নেই, কিচ্ছু নেই। মানে আমার মানে তখন আরো ভয় পেয়ে গেলাম। তো একটু করে আবার একটু করে সামনের দিকে আগালাম। তারপর দেখলাম যে আরেকবার মনে হচ্ছে আমার কাছে কোনো একটা দোকানের শাটার খোলা, সামনে আরেকটা দোকান আছে। তো ওইটা ছিল হচ্ছে আপনার টেইলার্স ছিল। তো ওইটা আপনার পরে আমি আবার সাহস নিয়ে আগাতে থাকলাম। তো একটু করে যখন আমি সামনের দিকে আগানোর পরে ওই দোকানটার কাছাকাছি যখন গেলাম, তখন দেখলাম যে না, রিয়েলি ওইটা দোকানটা খোলা ছিল, মানে তাও একটা শাটার খোলা ছিল, দোকান বন্ধ করে চলে যাবে। তখন আমি মনের ভিতর সাহস খুঁজে পেলাম। তো তারপর আমি ওই দোকানে গেলাম, দোকানের ভিতরে ঢুকার পরে উনি আমার পরিচিতই ছিল যেহেতু এলাকার। তো পরে ওনাকে বললাম যে ভাই, আপনার এখানে কি পানি আছে? তো পরে উনি আমার বলতেছে যে পানি তো আছে, নাও। পরে এখান থেকে আমি একটু পানি খেলাম, খাওয়ার পরে আমার বলতেছে এত রাতে কোত্থেকে আসলাম? পরে বললাম যে আমি একটু কাজে গেছিলাম, একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি ওইখান থেকে আসলাম। তো ওনাকে আমি বিষয়টা আর কি বললাম না, বুঝতে দিলাম না যে আমি মানে ভয় পাইছি বা আমি নার্ভাস ফিল করতেছি। তো ওনাকে না বলে, ওনার বাসা আবার আমার বাসার মানে একটু আগে, মানে একই রোডে আসতে হবে, কিন্তু ওনার বাসাটা আগে, আমার বাসাটা তার থেকে আর একটু পরে। তো তখন আমি ওনাকে বললাম, আপনি কি দোকান বন্ধ করতেছেন? পরে আমার বলতেছে যে বন্ধ করতেছি মানে হ্যাঁ ওই রকমই, কিন্তু একটু দেরি হবে, 10 মিনিট। এখন আমি ওনাকে বলতে পারতেছি না যে আমি ভয় পাইছি, আমি আপনার সাথেই যাব বা এখনই চলেন। আমি পরে উনি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বন্ধ করেন। আমি বসলাম, পরে আমি ওনার সাথে মানে 10 মিনিট বসলাম, 10-15 মিনিট পরে উনি দোকান বন্ধ করলো। বন্ধ করার পরে ওনার সাথে আমি চলে আসলাম। হ্যাঁ, তো যতক্ষণ ওনার সাথে ছিলাম ততক্ষণ আমার মাঝে ভয় ছিল না। কিন্তু ওই যে বললাম, ওনার বাসা তো একটু আগেই, আর একটু দূরে আপনাকে ছেড়ে যেতে হবে। হ্যাঁ, একলা যেতে হবে আমার। তো ওনাকে ছেড়ে আমি মানে ওনাকে যখন ওনার বাসা পর্যন্ত যাওয়ার পর উনি তো বাসায় চলে গেল। ওনাকে আমি কিন্তু বলি নাই বিষয়টা। তো না বলে উনি যখন বাসায় চলে গেল, আমি আবার আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আমি যে হাঁটতেছি আমি মানে কি বলবো, ওই যে আপনারা আড়া চিনেন কিনা জানি না, মানে বাঁশের ঝোপ, তারপর হচ্ছে ঝোপঝাড় যেটাকে বলা হয়। তো ওনাকে ছেড়ে দেওয়ার একটু সামনে আবার একটা ঝোপঝাড় আছে। হ্যাঁ, তো ওই ঝোপঝাড়ের এখানে যখন আসলাম, তখন মানে আমার আবার ওই ভয়টা কাজ করতো। এতক্ষণ উনি ছিল, ততক্ষণ আমার ভয় ছিল না। তো তখন আবার আমার ভয়টা শুরু হয়ে গেল। মানে ভয়টা শুরু হলো, মানে আমি যে পা ফেলতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার পিছনে গিয়ে হাঁটতেছে। আচ্ছা, এখানে আপনাকে একটু থামাবো, যে হচ্ছে যে অনেকের কাছে শোনা যায় যে সচরাচর ফোন থাকে, সেখানে লাইট থাকে কিংবা গ্যাস লাইট থাকে, তাতে কোনো বাতি থাকলে ভূত নাকি কোনো দিক থেকে আক্রমণ করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার এখানে কি কোনো লাইট ছিল না? বিষয় হচ্ছে কি, আমার কাছে যে লাইটটা ছিল, সেই লাইটটা হয়তো বা আমি রাস্তা দেখতে পারতেছি, বাট সামনে কি আছে বেশি দূর কিন্তু দেখা যাবে না। আর ওই যে বলতেছি যে কেউ একজন আছে বা কোনো একটা বাসায়
দরজা খোলা আছে বা দোকানের শাটার খোলা আছে, এই ঘটনাটুকু আমি যে আসছি, আসার পথে অনেকবার এই জায়গাটা আমার এরকম ক্রিয়েট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটা কথা আমি ভুলেই গেছিলাম, আপনার ওই যে বট গাছের আগে যেখানে একটা মানুষ দেখছিলাম রাস্তা ক্রস করছে, তারও একটু আগে, হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে মানুষ আছে, ওখানে একটা মাজার আছে, ওখানে একটা মাজার আছে। তো আমি আপনার হেঁটে হেঁটে আসতেছিলাম, তো মাজারের কিছু আগে থেকে আমার আর কি ওই যে একা আসতেছে একটু তো ভয় কাজ করতেই পারে। তো তার মধ্যে আবার ওই যে এত রাতে আসতেছি রাস্তাঘাটে, তো মানুষজনের তো একটা ভয় থাকে। তাহলে ওইখান থেকে আমরা যাই যে আপনাকে ছেড়ে দিল একলা, তো আপনি বাড়ির দিকে রওনা দিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার পিছন থেকে কেউ আসতেছে। তো আমার হাতে তো ওই যে ফোনের লাইট, বললাম ফোনের লাইট যে আছে, আমার কিন্তু আরেক হাতে ব্যাগ ছিল। আচ্ছা, তো আমি কিন্তু ওইরকম ভাবে সচরাচর করতে পারতেছি না, দুই হাতে আমার বন্ধ, এক হাতে ফোনের লাইট ধরা আর এক হাতে আমার ব্যাগ। তো আমি পিছন থেকে তাকাবো তাও ভয় পাচ্ছি, কারণ আমি ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে যদি পিছন পিছন কখনো শয়তান বা ভূত আসে তাহলে পিছন দিকে তাকালে নাকি গার হ্যাঁ, এটা মটকায় দেয়, সচরাচর শোনা যায় আর কি। সচরাচর শোনা যায়। তো শুনছি, তো আমি পিছন দিকে তাকাতেও খুব ভয় পাচ্ছি, কিন্তু আমার পিছনে কিন্তু শব্দ হচ্ছে, আচ্ছা, কেউ হেঁটে কেউ আসছে। হেঁটে আসছে, এরকম মানে পায়ের শব্দ হচ্ছে। তো একটু মানে দূরে আসার পরে হঠাৎ করে আমার মনে হচ্ছে যে না, শিওরলি কেউ একজন আছে। তো আমি ভাবলাম হয়তো বা আমার বাসার আশেপাশে বা একটু আমার পাশ থেকে আরও আগায় কেউ একজন হয়তো আসতেই পারে। তো আমি তখন পিছন দিকে তাকালাম, তাকানোর পরে দেখি যে না, আমার আশেপাশে কেউ নেই। আচ্ছা, তো পিছের দিকে তাকাইছি, খুব সাহস করে কিছুক্ষণ পরে, মানে অনেক দূর যাওয়ার পরে আর কি, খুব সাহস করে আমি তাকাইছি, মানে সাহস হচ্ছে না কিন্তু আমি খুব সাহস করে তাকাচ্ছি। তাকায় সেরে দেখি যে না, আসলে কেউ নেই। তখন আমার মনে আরও একটু ভয় ধরে গেল, কিন্তু আমার বাসা কিন্তু তার থেকে বেশি দূরেও না, আবার বাসার মোটামুটি কাছেই চলে আসছে, কিন্তু আমার ভয়টা আরও বেড়ে গেল। মানে এত পরিমাণ ভয় লাগতেছিল, ওইখান থেকে আমার বাসা বেশি দূরে না, কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে না, অনেক দূর, আমার অনেক দূর পাড়ি দিতে হবে। মানে ভয়টা এত ভাবে লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পায়ে চলতেছে না এরকম। না, আমি পা ফেলতে পারতেছি না, বিষয়টা এরকম। অথচ আপনার আর একটু দূর থেকে আমার বাসা দেখা যাচ্ছে, আচ্ছা, আমি আমার বাসা দেখতেছি যে আমার বাসার কাছাকাছি চলে আসছে, কিন্তু আমি পা ফেলতে পারতেছি না, কোনোভাবেই না। তো মানে এরকম অবস্থা। তো আমি আপনার চিন্তা করতেছি যে যেহেতু বাসার কাছে এসে পড়ছি, এখন যদি আমি একটা চিৎকার দেই হয়তো কেউ না কেউ একজন বের হয়ে আসবে। আমি একবার ভাবতেছি চিৎকার দিব, আবার ভাবতেছি যে না, চিৎকার যদি দেই তাহলে মানুষজন আসলে কি বলবো, কি বলে আমি করবো। তখন মানুষ বলবে যে মানে একটা কিন্তু লজ্জা বোধ কাজ করে যে ছেলেটা ভয় পাইতেছে, অযথায় ভয় পাইতেছে। তো আমি তো মোটামুটি আপনার মানে ছোট না, বড়ই। সেটাই। তো আমি যদি ভয় পাই, বিষয়টা এরকম হাস্যকর একটা জিনিস। তো একটা লোক লজ্জার ভয়ে আমি ডাকতেছি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমি জোরে চিৎকার দিই। তার মধ্যে এত রাতে আপনি হ্যাঁ, আমার কাছে এমন মনে হইতেছে। তো যাই হোক, মানে অনেক কষ্ট করে, মানে আমার কাছে মনে হয়েছে যে খুব কষ্ট হয়েছে আমার। তো আস্তে আস্তে মনে করেন এটা আমার বাসাটা আবার মনে করেন যে রাস্তার পাশে, মেইন রোডের পাশে, বেশি দূরে না। তো ফাইনালি আমি বাসার সামনে এসে হাজির। তো এখন এত রাতে যদি আমি কাউকে ডাকাডাকি করি, বাসার মানুষকে ডাকাডাকি করি, বিষয়টা খারাপ দেখা যায়। তো বাসাটা আমার তালা দেওয়া ছিল, বাসার তালার চাবি আমার কাছেই ছিল, মানে আমার দরজায় যে তালাটা লাগানো সেটা আমার কাছেই চাবি থাকে, আপনার রুমের যে আমার রুমের যে দরজাটা। তো আমি রুমের দরজাটা খুললাম, তালাটা খুললাম, তালাটা যে আমি খুলতেছি ভাই, আমার কাছে মনে হইতেছে কেউ একজন আমাকে ধরতেছে, পেছন থেকে কেউ একজন আমাকে থাপ করে ধরে ফেলবে, বিষয়টা হয়, এরকম হয়, এমন ভয় লাগতেছে যে পিছন থেকে কেউ একজন আমাকে ধরে ফেলবে। তো তারপরে মনে করেন যে তালাটা খুলছি, তালাটা খুলে ভাই বিশ্বাস করবেন না, তালাটা কোনো রকম খোলা দেরি, আমি মনে করেন দরজা মানে জোরে ধাক্কা দিয়ে খুলে আবার দরজাটা লাগিয়ে দিই, মানে এত জোরে লাগাই, মানে আমার ভয়টা এতভাবে কাজ করতেছিল যে দরজা আমি, আমার মনে হয় রুমের ভেতরে ঢোকা দেরি 1 সেকেন্ড দেরি নাই দরজা বন্ধ করতে, এমন একটা অবস্থা। তো সব কিছু মিলে এই অবস্থা পার করে যখন বাসায় ফেললাম, বাসায় আসলাম, রুমে ঢুকছি। তো রুমে ঢোকার পরে আপনার আমি মানে ফ্রেশ হয়ে, মানে খাওয়া দাওয়া করি নাই, না খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ছি। শুয়ে আমি লাইটটা অফ করছি, আমার চোখের সামনে ভাসছে যে কেউ একজন যাচ্ছে, তার গলা কাটা, কেউ একজন যাচ্ছে, তার গলা কাটা চোখের সামনে ভাসতেছে। এতক্ষণ তো ছিলেন রাস্তায়, এখন হ্যাঁ। ঘরের মধ্যে সব মনে হচ্ছে
তার মধ্যে আরো একা একা, তাই না? হ্যাঁ। তো পরে আমি আবার উঠছি, উঠে সেরে আবার লাইট জ্বালাইছি, মানে অনেকক্ষণ ট্রাই করছি এটাকে দূর করার জন্য, কোনোভাবে দূর করতে পারিনি। পরে তারপরে আপনার ওই যে লাস্টে ফাইনালি ভাবে আমি রুমের লাইটটা অন করে দিই। পরে রুমের লাইট অন করে তারপরে আমি ঘুমাই। মানে বিষয়টা আমার এমন হয়েছে, ওই রাতটা আমার কাছে এত কষ্টদায়ক ছিল, এতটা মানে ভয় ছিল, মানে ওই রকম ভয় আমি কখনো পাইনি। So, অনেক লং একটা ঘটনা। আসলে এটা কোনো গল্প না, যেটা তার জীবনের সঙ্গে ঘটে গেছে, এরকম একটা ঘটনা আমরা শুনলাম। তো আমাদের সঙ্গে আরও একজন গেস্ট রয়েছেন, তো তার সঙ্গে আমরা কথা বলবো। তো চলেন আপনারা, তবে তার আগে বলে নেই, যারা আমাদের এই থার্সডে নাইট স্টোরি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পাশাপাশি শেয়ার করবেন আপনারা যারা এই ঘটনাগুলো পছন্দ করেন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে, এবং আপনাদের বন্ধুরা যারা এই ঘটনাগুলি পছন্দ করেন তারা অবশ্যই এবং নিশ্চয়ই তারা দেখবে এবং শুনবে। তো আশা করছি যে প্রথম ঘটনাটা আপনাদের ভালো লেগেছিল। তো চলেন আমাদের সেকেন্ড গেস্ট যিনি এসেছেন তার কাছে চলে যাব। তো ওনার মুখ থেকে ওনার পরিচয়টা শুনবো এবং তারপর ওনার ঘটনাটা শুনবো। জি ভাইয়া, হ্যাঁ, আপনার নামটা প্রথমে বলে শুরু করেন। জি, আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ তামজিদ আহমেদ শিশির বাবু। আমার বাড়ি হচ্ছে জামালপুর। জি, তো আজকে যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটি আমি এবং আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। তো 2012 কি 13 সালের ঘটনা। তো আমার ফ্রেন্ড যার নাম নিলয়, ও একটি মেয়ের সাথে ওর রিলেশন ছিল। মেয়েটির নামটি আমার মনে নেই, অনেকদিন আগের কথা। আচ্ছা, না বলবো চলবে। তো তার বার্থডে ছিল। তো আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমরা তাকে রাত 12টার পর উইশ করব। তো তার বাসাটা ছিল শহর থেকে একটু ভেতরে, গ্রামের দিকে। যা গ্রামটার নাম হচ্ছে তেঁতুলিয়া। তো আমরা শহরের দিকেই থাকি, শহরে। তো আমরা ভাবলাম যে যেহেতু আমরা উইশ করব তাহলে রাত 12টার পরেই উইশ করি। তো রীতিমতো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে সবাই রওনা হলাম। আনুমানিক 11 থেকে 12টা এর মধ্যে। তো গ্রামের দিকে সাধারণত সন্ধ্যার পরে, মানে এশা নামাজের পরেই সবাই ঘুমিয়ে পড়ে। তো আমরা যাচ্ছি, চতুর্দিক দিয়ে আপনার মানে ডানে বামে সব দিক দিয়ে শুধু ওই আবাদি জমি মানে মাঠ আর কি, এখনো ধান লাগানো হয় নাই। তো আমরা যাচ্ছি, জ্যোৎস্না রাত ছিল। তো যেতে যেতেই হঠাৎ করে দেখি, মানে খেয়াল হলো রাস্তার ডান পাশে এবং বাম পাশে প্রচুর মহিষ, যেটা অস্বাভাবিক। একটা না, দুইটা না, কিংবা 10টা না, প্রচুর। যেটা ডান পাশে বাম পাশে দুদিকে শুধু মহিষ। হ্যাঁ, প্রচুর, মানে অনেক বড় বড় মহিষ। তো আমরা সেটা কেয়ার করলাম না। তো হাঁটা শুরু করলাম, অনেক ফ্রেন্ড আমরা সাথে, 6 থেকে 7 জন। তো হাঁটা শুরু করলাম। তো কিছু দূর যাওয়ার পর মানে আমরা, বিষয়টা হচ্ছে ওর যে অ্যাড্রেসটা সেটা আমরা ক্লিয়ার জানতাম না, কিংবা কখনো যাইও নাই। ওর গার্লফ্রেন্ডের মুখে শোনা হয়েছিল, তো সেইভাবে আমরা যাচ্ছিলাম। তো বাসাটা আর খুঁজে পেলাম না। ফোন দিচ্ছিলাম, ফোনও অফ ছিল। আপনার এটা এই রাস্তাটা পার হয়ে যাওয়ার পরে সেটা খুঁজলেন, খোঁজার পরে না পেয়ে আবার হ্যাঁ ফোনও দিলেন, তাই তো? হ্যাঁ। তো আমরা ঘুরে চলে আসছি, বাসা পেলাম না। আসার পর খেয়াল করি আপনার যে মহিষগুলো ছিল, 20 থেকে 25 মিনিটের ব্যবধান, আচ্ছা আচ্ছা, একটা মহিষও নাই। ওখান থেকে ফিরে আসার আসার পথে। দিকে যে আপনি হ্যাঁ, যাওয়ার সময় যে মহিষগুলো দেখলেন, এটা ফিরে আসার দিকে একটা মহিষও নাই। না, একটা মহিষও নেই। তো তখন একটু ভয়, মানে ভেতরটা কেমন যেন একটু লাগছিল। মাত্র 25 থেকে 30 মিনিটের হ্যাঁ। মধ্যে এটা কেমনে সম্ভব? হ্যাঁ। এতগুলো মহিষ। তো আসার পথে হাতের বাম পাশে একটা ভাঙা মসজিদ দেখতে পাই আমরা, যেটা যাওয়ার সময় আমরা দেখি নাই, হয়তো খেয়াল করি নাই। তো মসজিদে ঢুকি, যে আমরা একটু হাত মুখ ধুই কিংবা একটু পানি খাই। তো আমরা ফ্রেশ হচ্ছিলাম, এর মধ্যে দেখি মসজিদের বারান্দার সামনে, মানে বাইরের দিকে, একটি লাশের খাট শোয়ানো।
এত রাতে, সেটাও ভালো কথা, স্বাভাবিক। কিন্তু সেখানে একটা মানুষ ছিল না, একটা লাশ শোয়ানো, তার মাথার ওখান থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া উঠছিল, যে ধোঁয়াটা আপনার আকাশ ছোঁয়ার মতো, কিন্তু ধোঁয়াটা আপনার কিছু উপরে উঠেই ধোঁয়াটা মিলিয়ে যাচ্ছিল। বিষয়টা আমার কাছে খুব আশ্চর্য লাগলো। আমি মসজিদের দিকে তাকালাম, গেট মারা, শুধুমাত্র লাশটা পড়ে আছে, শুধু লাশের খাটিয়াটা, লাশটা। তো ভয় লাগলো খুব। আমি আমার ফ্রেন্ডে বললাম, নিলয় দেখ। হ্যাঁ, নিলয় তাকানোর পর মানে সবাই মানে অবাক হয়ে গেছে। অবাক হয়ে গেছি, মোটামুটি ভালো একটা ভয় কাজ করতেছিল। তো সেখান থেকে আর কোনো কথা না বাড়িয়ে সবাই দৌড় দিলাম। দৌড় দিয়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে দেখি বিশাল বড় একটি বট গাছ, যেটা যাওয়ার সময় ছিল না। যাই কিছু ঘটতেছে সব অবাস্তব। অবাস্তব। যাওয়ার পথে একটাও দেখতেছিলেন, হ্যাঁ। মানে একটাও দেখতেছিলেন না, সেটা আবার দেখতেছেন, আবার যেটা দেখতেছেন সেটা আবার আসার পথে নাই। নাই, এমনটা বিষয়। তো সেখানে গ্রামের রাস্তা, তো মেঠো পথ, তো কোনো গাড়ি ঘোড়া নাই। তো হঠাৎ করে একটা রিক্সা পেলাম, তো রিক্সায় উঠলাম আমরা। তো ওঠার পর মানে আমরা 6 থেকে 7 জন মানুষ, একটা রিক্সায় ওঠা সম্ভব না, মানে যেভাবে ওঠা যায় আর কি। খুব অবস্থা খারাপ ছিল তখন, এতটা ভয় ভেতরে কাজ করতেছিল বোঝানোর মতো না। আসলে এটা ফিলের বিষয়, আপনি যদি সেখানে সেই মুহূর্তে থাকতেন বুঝতে পারতেন। তো আসলে যেটা যার সঙ্গে ঘটে যায় কেবলমাত্র সে ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। এটা এটা অনেকেই সেই কথাগুলো বলেন যে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু হলো ভয়ের বিষয়টা থাকে, এটা অন্তর থেকে হোক আর চোখের সামনে দেখা হোক। হ্যাঁ, তো রিক্সা 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 চড়ে আমরা সবাই চলে যাই আমাদের জামাপুর যে রেলওয়ে স্টেশন, সেখানে এনে নামিয়ে দেয়। তবে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা রিক্সায় উঠেছি, কিন্তু রিক্সাওয়ালাকে আমরা কখনোই বলি নাই যে আমাদের স্টেশনে নামিয়ে দিন। আচ্ছা আচ্ছা, এটা পরে এসে আপনারা খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসার পর খেয়াল করেছি। তো রিক্সা চলে যায়, আমরা যার যার মতো বাসায় চলে যাই। তো যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছে, আমি আমার বাসায় গেছি, যাওয়ার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো হঠাৎ করে আমাদের বাসায় 2টা রুম, একটাতে আমার মা থাকে, একটাতে আমি থাকি। তো হঠাৎ করে আমার বোন আমাকে ডাকতেছে। আমার বোন কিন্তু বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আচ্ছা, মানে তখন যখন আমাকে ডাকলো, তখন আমার এই জিনিসটা আমার মাথায় নাই যে আমার বোন আমার বাড়িতে নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমাকে এইভাবে 2বার ডাক দেয়, 3বার ডাক দেয়। ডাক দেওয়ার পর আমি মার রুমে যাই। রুমে যাওয়ার পর মাকে বলি, মা আমাকে তো শম্পা ডাকতেছে। শম্পা কই? মা আমাকে বলে, কি বলতেছিস আবুল তাবুল? শম্পা তো এনে নাই, শম্পা তোর শ্বশুর বাড়ি। মানে তখন আমার খেয়াল হলো যে শম্পা তো সত্যি এখানে নাই। তো আমি খুব টেনশন নিয়ে চিন্তা করতে করতে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার ফ্রেন্ডের সাথে দেখা, ওর কাছে শুনি ওর বাড়িতে যাইতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার মাঝখানে মানে রাস্তা ওর বাসায় যাইতেই আপনার বাঁশ ঝাড় পড়ে। আচ্ছা, তো যাইতেই ওর রাস্তার মাঝখানে 2টা বাঁশ 2 পাশ থেকে মানে ব্যারিকেড দিয়ে রাখছে। এটা দিনের বেলার ঘটনা? না, রাত্রের ঘটনা, মানে দিনে তার কাছে শুনি। আমার সাথে তো একটা ঘটলই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো দিনে সকালে মানে পরের দিন যখন তার সাথে দেখা হয়, তখন ওর কাছে শুনলাম ব্যারিকেড দিয়ে রাখছে। তো ও বিষয়টা স্বাভাবিকভাবেই নিছে, কিন্তু আমার কাছে শোনার পর মানে সব কিছু মিলে তো এটা কাকতালীয় হতে পারে না। তো যাই হোক, আমরা বাইক নিয়ে বের হলাম। বাইক নিয়ে বের হওয়ার পর এমন অবস্থা হলো, আমরা ওই জামাপুর যে কাচারিপাড়া, সেখানে গেছি। মোটর বাইকের ব্রেক নেই, ব্রেক ফেল।
তো আমাদের মাথায় তো সবসময় একটা জিনিস কাজ করছিল যে একটা কিছু তো নিশ্চয় হয়েছে। তো ব্রেক ফেল মোটামুটি কোনো ক্ষতি হয় নাই। আমরা ভয় পাই, প্রচণ্ড ভয় পেয়ে আমরা জামালপুর যে রেলওয়ে স্টেশন, সেখানে মসজিদের যে ইমাম সাহেব আছেন উনি অনেক ঝাড়ফুঁক দেয়, কবিরাজি করে। আচ্ছা। উনি নাকি অনেক কিছু জানে। তো তার কাছে গিয়ে বিষয়গুলো বলার পর উনি বললেন যে হ্যাঁ সমস্যা আছে, আমি তোমাদের তাবিজ দিয়ে দিচ্ছি, কোনো টাকা লাগবে না। তো তাবিজটি আমরা নেই, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে আমরা যেটা শুনতে পেরেছি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কাছে যে জায়গাটা, যে মানে যে মসজিদটা কথা আমরা বলেছি, যে মসজিদের কথা, সেখানে সপ্তাহখানেক আগে একটি ছেলে, ওই গ্রামে একটি ছেলে সুসাইড করেছিল। সেটা সপ্তাহখানেক আগে। তো বিষয়গুলো মিলিয়ে আমার কাছে কেমন যেন লাগলো, কারণ সব কিছু মিলিয়ে তো আসলে এটা অনেকে বলে যে ভূত প্রেত কিংবা প্যারানর্মাল এরকম কিছু নেই, কিন্তু সেটা আমি আগে বিলিভ করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে না, কিছু আছে। এই ছিল আমার আজকের ঘটনা। ধন্যবাদ শিশির ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আরেকজন ভাই ছিলেন ওনাকে। তো প্রিয় ভাইয়ারা, আপনাদেরকে যতটুকু শোনাতে পেরেছি ঘটনা, তো আশা করছি যে সম্পূর্ণ ঘটনাটা আপনারা শুনেছেন, এবং অবশ্যই আপনাদেরকে আপনাদের ভালো ভালো ঘটনা দেওয়ার জন্য আমরা প্রতি বৃহস্পতিবার রাত 9টার দিকে অনুষ্ঠানটা করে থাকি। আশা করছি আপনাদের সবার সব ঘটনাগুলি ভালো লেগেছে। তো প্রিয় ভাইয়ারা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, এবং কথা হবে সামনের বৃহস্পতিবার রাত 9টার দিকে। ধন্যবাদ, ভালো থাকবেন।